ডেভিনে বসে আছে রাফিন। চোখ দুটো বন্ধ করতেই আরও চর মারার দৃশ্যটাই ভেসে উঠছে বারবার। একটা মেয়ের এতটা সাহস কি করে হতে পারে? কি করে যে মেয়েটা রাস্তার 2 টাকার কোনটা দেখে ভয় পায়, সে কিনা রাফিন চৌধুরীর গায়ে হাত দেয়? এই মেয়েকে ছেড়ে দেবে না সে, কিছুতেই না। রাফিনের গায়ে হাত দেওয়ার জন্য চরম মূল্য দিতে হবে তাকে, চরমের থেকেও চরম। কথাগুলো ভাবতেই চোখ দুটো লাল হয়ে আসছে রাফিনের, টকটকে লাল। এমন সময় দরজায় টোকা পড়ল। রাফিন ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দরজায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আসিফ। রাফিনকে তাকাতে দেখেই বলে উঠল, ভাই, বস্তি খালি করা শেষ, কাল থেকে কাজ শুরু করা যাবে। কিন্তু রাফিন কপাল কুঁচকালো, রাগী গলায় বলল, কিন্তু কি? ভাই, বস্তির মানুষগুলো তো ওখান থেকে সরিয়ে নাই। ভাই, বস্তির মানুষগুলো তো ওখান থেকে সরে নাই, উল্টে আরো শান্তিতে ঘুমাচ্ছে। এত সাহস পাচ্ছে কোথায় ওরা? আসিফ একটা ঢোক গিলল, ভয় পাওয়া গলায় বলে উঠল, আসলে ভাই, সুভাষটা আডিয়ানের মিনমায়ের বস্তিবাসীদের খাবার দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, তাই জীবিকার জন্য ওদের মধ্যে কোনো হেলদোল দেখা যাচ্ছে না। তাছাড়া এই পুলিশ অফিসার মারার জন্য পুলিশ ফোর্স বেশি স্ট্রাইক করেছে এবং সরকারের বিপক্ষে গিয়ে বস্তিবাসীদের সুরক্ষা দিচ্ছে। আমাদের খবর মতে এর পেছনে জার্নালিস্ট রাদীপ আহমেদ হাত আছে। রাফিনের চোখ দুটো লাল হয়ে এলো মুহূর্তেই। হুট করে উঠে দাঁড়ালো সে। সামনে দাঁড়ানো আসিফকে জোর একটা চর বসে পাশের ফুলদানিটা ছুঁড়ে ফেলল দেওয়ালে। মুহূর্তেই ভাঙা ফুলদানির ঝনঝনে শব্দ প্রতিধ্বনিত হলো প্রতিটা দেওয়ালে। আসিফকে কলার ধরে দাঁড় করিয়ে তাদের দাঁত চেপে বলে উঠল, তোকে কি আমি শুধু প্রবলেমগুলো বলার জন্য টাকা দিচ্ছি? আই ওয়ান্ট সলিউশন। কিল দ্য রাদীপ বাস্টার্ড। ভাই, রাফিন রেগে তাকাতেই, না মানে সবার নজর এখন রাদীপ আহমেদের উপর। ওকে মারলে দেশের মানুষ আগুন হয়ে যাবে। বিরোধী দলের চাপে সরকার আমাদের সাইডে চেঞ্জ করে ফেলতে পারি। ওদের কাছে টাকার চেয়ে ক্ষমতা টিকে রাখাটাই আগে। তাই বললাম কি বলছিলি? রাদীপ একটা সুন্দর মেয়ে আছে আর একটা ছেলেও আছে। যদি আসিফের কথা শান্ত দৃষ্টিতে তাকালো রাফিন। জানলার পাশ গিয়ে পকেটে হাত দিয়ে দাঁড়ালো সে। অন্ধকার আকাশে দৃষ্টি নিবৃত্ত করে বলে উঠল সে, যা ভাবছিস করে ফেল। আসিফ মাথা নাড়ালো, বিড়বিড় করে বলল, আচ্ছা ভাই। আসিফ চলে যেতেই বিয়ারের বোতলটা হাতে নিল রাফিন। একটা সিগারেট জ্বালিয়ে শুক টান দিতে দিতে বিয়ারের বোতলে চুমুক দিতে লাগলো সে। আকাশের চাঁদটা আজ একটু বেশিই উজ্জ্বল। হয়তো কারো সর্বনাশের বার্তা জানাতেই এত উজ্জ্বলতা তার। আরিয়া স্টাডি রুমে দাঁড়িয়ে আছে রোজা। চারপাশে বইয়ের বাহার, সারি সারি বইয়ের মাঝে। কোথায় কোনো প্রমাণ খুঁজে পাবে রোজা? কথাটা ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল রোজা। লাইব্রেরির এক কোণ থেকে অদম্য মনোবল নিয়ে ব্যতিক্রম কিছু খুঁজতে লাগলো সে। 14 বছর আগের কোনো ঘটনার প্রমাণ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন, কিন্তু পারতে তো তাকে হবেই। একে একে প্রতিটি তাকেই চোখ বোলালো রোজা। ড্রয়ার, টেবিল, চেয়ার, এমনকি ময়লার ঝুড়িও বাদ দিল না। কিন্তু ফলাফল শূন্য। ভাঙা মন নিয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। দরজায় তালা লাগিয়ে আরিয়ার বেডরুমের দিকে তাকালো। এই রুমটা প্রথম দিনই খুঁজে দেখেছে সে, তবুও কেন যেন মনে হচ্ছে এখানেই কিছু আছে। রোজা আবারও তালা খুলে রুমটাতে ঢুকলো। চারপাশে চোখ বুলিয়ে দেখে নিয়ে দরজাটা ভিতর থেকে লাগালো সে। সেদিন সব জায়গায় চেক করেছে, বাকি রয়ে গেছে আসবাবপত্রের তালাগুলো। এগুলো নিচে কিছু লুকিয়ে নেই তো? রোজা অনেক খুঁজে দরজার পাশে ঝুলঝাড়ার লম্বা একটা ঝাড়ুর দেখা পেল। মোবাইলের লাইট আর ঝাড়ুর সাহায্যে বিছানা, সোফা, টেবিল সব কিছুর নিচে চেক করে নিল সে। কিন্তু আবারও হতাশ হতে হলো তাকে। এক ঝাঁক হতাশা নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল।
নিচে বসে মাথাটা ফ্লোরের কাছাকাছি নিয়ে লাইট ধরতেই নিচ থেকে কালো রঙের একটা টিকটিকি বেরিয়ে এলো। হঠাৎ করেই বেরিয়ে আসায় চমকে চেঁচিয়ে পিছিয়ে গেল রোজা। তাড়াতাড়ি নিজের মুখ চেপে ধরল সে। টিকটিকিয়ে দেখে এমন ভয় পেয়েছিল ভেবে নিজেকে খানিকক্ষণ বকে নিল সে। বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও আলমারির নিচে ঝুঁকে পড়ল। ধুলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। হতাশ হয়ে উঠে যেতে নিতেই আলমারির এক কোণে একটা কাগজ চোখে পড়ল, দুমড়ে মুচড়ে যাওয়া হলুদ রঙের কাগজ। ঝাড়ুর পিছনটা দিয়ে অনেক কষ্টে কাগজটা বের করে আনলো। ঝাড়ুটা নির্দিষ্ট জায়গা রেখে এক হাতে ফোনের লাইট ধরে অন্য হাতে কাগজটা মেলল সে। হলুদ রঙের অনেক আগের কাগজ এটা। জেলকালি দিয়ে লেখা হয়েছিল বলে অনেক দিনের ব্যবধানে লেখাগুলো একদম লেপ্টে গেছে। রোজা কাগজটির দিকে ভ্রু কুঁচকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকেই বুঝতে পারল এটা একটা চিঠি। রোজা তাড়াতাড়ি তীর্থকে অফিস থেকে বেরিয়ে যেতে বলল। চিঠিটা ভালো করে পরীক্ষা না করে কোনো সিদ্ধান্তে যেতে পারবে না তারা। এটাই হতে পারে তাদের সেই বহু প্রতীক্ষিত সূত্র। তীর্থকে বের হতে বলে রোজাও নিচে নেমে এলো দ্রুত। কাজের লোকেরা যে যার রুমে ঘুমিয়ে আছে। এভাবে চলে গেলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যাবে ভেবে সোহেলকে ফোন করলো রোজা। দুবার রিং হওয়ার পর ফোন ধরল সোহেল। ফোনটা ধরেই বলে উঠল, কে বলেছে? আমি ইলিনা সরকার, মিনময় স্যারের বাড়িতে হোম ম্যানেজমেন্টের কাজ করছি। রোজার কথায় বিরক্ত হলো সোহেল। এই মেয়েটা সব সময় বেশি কথা বলে, ওকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার সুযোগই দেয় না। মাঝে মাঝে মেয়েটার কানের নিচে চড় মারতে ইচ্ছে করে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করতে পারে না সে। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, কেন ফোন দিয়েছেন মিস এলিনা সরকার? এখন 5টা বাজে, আমার ডিউটি আছে আর 1 ঘন্টা। আমি 1 ঘন্টা আগে কি বাড়ি যেতে পারি? আজকের কাজের রিপোর্ট আমি আপনাকে ইমেল করে দিই প্লিজ। কেন আপনাকে কি টাকা কম দেওয়া হয়েছে? কেন আপনাকে কি টাকা কম দেওয়া হয়েছে যে কাজ কম করবেন? ডিউটিও শেষ না হওয়া পর্যন্ত বাড়ি যাওয়া হবে না, চুপচাপ কাজ করুন। সোহেলের কথাটা শুনেই মেজাজ খারাপ হয়ে গেল রোজার। হাতের কাছে একটা ডাব আর সোহেলের মাথাটা পেলে এই ডাব দিয়ে সোহেলের মাথাটা ফাটিয়ে দিত রোজা। অনেক কষ্ট নিজের না রাগ নিয়ন্ত্রণ করে বলে উঠল রোজা, ওকে, তাহলে মিস্টার মিনময়কে কল করে বলবো আপনি আমার সাথে বাজে টাইপের মিসবিহেভ করছেন। শুনেছি আপনার স্যার নাকি মেয়েদের সাথে বাজে ব্যবহার একদমই সহ্য করেন না। তাছাড়া সাক্ষী দেওয়ার জন্য তো রহিম চাচা আছেই। আপনি বরং ফোনটা রাখুন। এই আপনি তো দেখি বড় মাপে মিথ্যাবাদী, মিথ্যা বলে আমাকে ফাঁসাতে চান। হোয়াট এভার, আপনি ফোনটা রাখেন তো। রোজার কথায় ভয় পেয়ে গেল সোহেল, সাথে প্রচণ্ড রকম রেগেও গেল। নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে উঠল, ঠিক আছে যান, আপনার ছুটি। ফাজিল মেয়ে। কি বলেন? কিছু না ম্যাডাম, শুধু বললাম আপনার ছুটি। গুড। কথাটা বলেই ফোনটা কেটে দিই ব্যাগটা নিয়ে দৌড় লাগালো রোজা। উত্তেজনায় রক্ত যেন টকবক করছে তার। এবার বুঝি শুটির নেক্সট ধাপটা পেয়েই যাবে তারা। উফ, কি আনন্দ। সন্ধ্যা 6টা। রোজাদের অফিস রুমে কপাল কুঁচকে বসে আছে রাদীপ, রোজা আর তীর্থ। তিনজনের দৃষ্টি টেবিলে রাখা চিঠির দিকে। রাদীপ চিঠিটিতে আরও একবার চোখ বুলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কাজটা তোমাদের দুজনকে দেওয়া হয়েছিল রোজা, তাহলে এখন আমাকে ঘাটানো হচ্ছে কেন? রোজা অসহায় চোখে বাবার দিকে তাকালো, আমতা আমতা করে বলে উঠল, বাবা, আমরা তোমাকে মোটেও ঘাটাচ্ছি না। কাজটা আমরা দুজনেই করব। আমরা শুধু জানতে চাচ্ছি আমরা ঠিক পথে এগোচ্ছি নাকি না। একটি চিঠির উপর বেস করে আমরা কোনো ভারী সিদ্ধান্ত নিতে পারি না বাবা। তুমি এই বিষয়ে অভিজ্ঞ, এতটুকু সহযোগিতা তো আমাদের প্রাপ্যই। আমরা না হয়ে অন্য কেউ হলেও একটু হেল্প তো তুমি করতেই, তাই নয় কি? অ্যাজ ইউজুয়াল তুমি একজন হেল্পফুল পারসন বাবা। রাদীপ মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো।
মানুষকে কথাই ভুলিয়ে দেবার বিদ্যা তো ওকে শেখায়নি রাদীপ। তবু এতটা পটু হলো কিভাবে মেয়েটা? কথাটা ভেবেই নিজের মনে খানিক হাসল রাদীপ। মুখে গাম্ভীর্য নিয়ে বলে উঠল, বেশ, আমি তোমাদের হেল্প করছি, কিন্তু ততটুকুই যতটা একজন শুভাকাঙ্ক্ষী তার সামনের মানুষগুলোর জন্য করে থাকে। রাদীপের কথায় ঝটপট মাথা নাড়ল ওরা। রাদীপ মুচকি হেসে বলল, তোমরা যেহেতু একটা ক্লু পেয়েছো, ক্লুটাকে ভালো করে পরীক্ষা করো। চিঠির প্রতিটা লাইনে আরিয়া ঠিক কি কি ব্যক্ত করতে চেয়েছে বোঝার চেষ্টা করো। ওর চিঠির মূল ভাবটা বোঝার চেষ্টা করো। অ্যান্ড এভরি ইম্পর্টেন্ট থিং, চিঠির ভেতরে ডিরেকশনটা খুঁজে বের করো। রাদীপের কথায় বিস্মিত হলো তীর্থ। বিস্ময় নিয়ে বলে উঠল, ইয়াস মাই সান, চিঠির ডিরেকশন। প্রতিটা চিঠিতেই একটা সুপ্ত ডিরেকশন থাকে। যেমন ধরো, একজন ব্যর্থ প্রেমিকের চিঠি আর একজন ভালোবাসার সিক্ত প্রেমিকের চিঠি কি একরকম হবে? তাদের চিঠি পড়ে কি তোমার একরকম ফিল আসবে? রাদীপের কথায় ভ্রু কুচকালো রোজা। মাথা দুলিয়ে বলে উঠল, এরকম ফিল কি করে আসতে পারে? দুটো মানুষের সিচুয়েশন সম্পূর্ণ আলাদা। এক্স্যাক্টলি মাই ডিয়ার, সিচুয়েশন। আমিও তোমাদের ঠিক এই বিষয়টাই বোঝাতে চাচ্ছিলাম। প্রতিটা চিঠিতেই মানুষ নিজের মনের অজান্তেই তার সিচুয়েশনটা তুলে ধরে। ডিরেক্টলি তুলে না ধরলেও কিছু লাইনে তা ইনডিরেক্টলিও প্রকাশ পেয়ে যায়। এখন তোমাদের কাজ হলো চিঠির পেছনে আরিয়ার চাপা সিচুয়েশনটা উপলব্ধি করা। একটা চিঠি কখনোই তদন্তের মূল বিষয় হতে পারে না। চিঠিটা এমনিই লেখা হতে পারে, যা হয়তো কেসের কোনো কাজেই লাগবে না। আমার ধারণা তোমাদের মিনময় রুমটা চেক করা উচিত। স্পেশাল কিছু পেলেও পেতে পারো। তাছাড়া সব রুম তো চেক করা শেষই। এবার মিনময় রুমের কথা শুনেই ঢোক গিলল রোজা। আদো আদো কণ্ঠে বলল, হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট গাই বাবা, ভেরি ইন্টেলিজেন্ট গাই। আই নো, বাট জার্নালিজমে রিস্ক থাকে। রিস্ক তো তোমাদের উঠাতেই হবে। এখনও সময় আছে রোজা, ভয় পেলে ছেড়ে দাও। নো বাবা, কাজটা আমি করব। আই শুড প্রুভ মাই সেলফ। আরও কিছুক্ষণ আলোচনা চালিয়ে উঠে গেল তীর্থ। রোজাও বেরিয়ে যাবে, ঠিক তখনই পিছন থেকে ডেকে উঠল রাদীপ। রোজা, তুমি কি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি? রোজা ফিরে তাকালো। বাবার হঠাৎ এমন কথায় অবাক হলো সে। বিস্ময় নিয়ে বাবার দিকে তাকিয়ে রইল। রাদীপ চেয়ার থেকে উঠে এসে মেয়ের সামনে এসে দাঁড়ালো। মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে গভীরভাবে চুমু দিয়ে বলে উঠল, আই ওয়ান্ট আ সাজেশন মাই সুইট প্রিন্সেস। রোজা বিস্মিত কণ্ঠে বলল, কি সাজেশন বাবা? রাদীপ রোজার গালে হাত রেখে বলল, যদি এমন একটা সময় আসে যখন আমাকে তুমি আর দেশ এই দুটোর মাঝে একটাকে বেছে নিতে হয়, তাহলে আমি কাকে বেছে নেব মা? রোজা সাথে সাথেই জবাব দিল, দেশকে বাবা। দেশের প্রতিটি মানুষকে এক একটা বাংলাদেশের লুকায়িত বাবা। আমি জানি তুমি আমাকে অনেক ভালো। দেশকে বাবা, দেশের প্রতিটি মানুষের এক একটা বাংলাদেশ লুকায়িত বাবা। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তুমি যদি শুধু আমায় বেছে নাও, তাহলে আমার মাঝে তুমি পুরো দেশকে দেখতে পাবে না বাবা। অথচ আমার ছেড়ে দেশটাকে বেছে নিলে পুরো দেশটায় তোমার কাছে আমিময় হয়ে উঠব। দেশের একটা মানুষের পরিবর্তে কখনো আমায় বাঁচিও না বাবা, এতে তুমি নিজের কাছে হেরে যাবে। বরং আমার বদলে দেশের একটা মানুষকে বাঁচিয়েও সার্থক হও বাবা, যাতে আমি সবসময় বুক ফুলিয়ে বলতে পারি, মাই বাবা ইজ সুপারম্যান। বাবা, আমাকে বেছে নিয়ে হেরে যাওয়ার চেয়ে আমাকে হারিয়ে যেতে যেতে সেকেন্ড অপশনটাই চুজ করো তুমি। কারণ শুধু তুমি নও, আমিও এই দেশটাকে প্রচণ্ড ভালোবাসি বাবা। আমি সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বাবাটাকেই দেখতে চাই। এটাই বেশি শান্তির বাবা, ঠিক বলিনি? রাদীপ হাসল। চোখ দুটো টলমল করছে তার। মেয়েটা কিভাবে এত বড় হয়ে গেল? এই তো সেদিনও পুরো হাত দিয়েও তার একটা আঙুল আঁকড়ে ধরতে পারতো না মেয়েটি, অথচ আজ কেমন বড়দের মতো কথা বলছে। মুহূর্তেই মেয়েকে বুকে টেনে নিল রাদীপ। ধরা গলায় বলল, আই এম সরি মা, আই এম সো সো সরি। সবসময় মনে রাখবে, বাবা তোমায় অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি। রোজা হাসল। সে বুঝতে পারছে কোনো একটা ঝড় আসতে চলেছে তার জীবনে, ভয়ানক ঝড়। সেই ঝড়ে টিকে থাকার ক্ষমতা তার আছে, কিন্তু তার সকল চিন্তা তার ভাইটিকে নিয়ে। ওর কিছু হবে না তো?
নিতান্ত বাচ্চা একটা ছেলেও, কত স্বপ্ন ওর চোখ জুড়ে, মাত্রই তো 9 স্ট্যান্ডার্ডে পা রাখলো। রোজা মনে মনে শুধু একটা দোয়াই করে চলেছে ক্রমাগত, ভাইটা যেন ভালো থাকে তার। বাবার হাত ধরে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে বসে আছে আরু, চোখে ভেঙে কান্না আসছে তার। ছোটবেলায় মাকে কাছে পায়নি সে, এই তো বাবা আর ভাইয়া মিলে সারাদিন আগলে রেখেছে তাকে। কিন্তু আজ কতটা একা লাগছে তার, কতটা নিঃস্ব সে। লিনা প্রেগনেন্ট, বারবার বমি করে অবস্থা খারাপ হয়ে গেছে তার। এদিকে বাবার প্রেশারটাও ফল করছে খুব, তার সাথে বুক ব্যথা। এদিকে ভাইয়াও বাসায় নেই, আরও কি থেকে কি করবে কিছুই বুঝতে পারছে না। আচ্ছা, এবার বাবাকে হারানোর পালা এলো না তো? বাবাকে ছাড়া কিভাবে বাঁচবে সে, কিভাবে? এই রাফিন নামক মানুষটা খুব আনলাকি তার জন্য। রাফিনের সাথে দেখা হওয়ার পর থেকেই একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়েছে আরু। মনটা এত অগোছালো কেন? ভুল দেখেই পা বাড়ানোর এত লোভ জাগে কেন? একটা দীর্ঘশ্বাস ফেলে বাবার হাতটা যত্ন করে বিছানায় রেখে পার্স আর প্রেসক্রিপশনটা নিয়ে বেরিয়ে এলো আরু। ওষুধগুলো এখনই কিনে আনতে হবে তার। ধীর পায়ে হেঁটে রিক্সা নিয়ে ফার্মেসির উদ্দেশ্যে রওনা হলো সে। ঔষধ কিনে ঘুরে দাঁড়াতেই রাস্তার পাশে রাফিনের গাড়িটি চোখে পড়ল আরু। কিন্তু আজ কোনো রকম আনন্দ দেখা গেল না তার চোখে মুখে। মুখের ভাব সম্পূর্ণ স্বাভাবিক রেখে আগের মতোই হেঁটে যেতে লাগলো সে। রাফিন আরুকে দেখেছিল, প্রায় 3-4 দিন পর আরুকে দেখল সে। কি মনে করে গাড়িটা সাইডে রেখে নেমেও দাঁড়ালো। হাতে ফোন নিয়ে স্ক্রল করতে করতে আর চোখে আরুকেই দেখছিল। চোখে ব্ল্যাক সানগ্লাস হওয়ায় আরু চোখে ব্যাপারটা ধরা পড়েনি একদম। মেয়েটা দুদিনেই খানিকটা শুকিয়ে গিয়েছে। রাফিন অবাক হয়ে খেয়াল করলো আরু আজ ওর দিকে ফিরেও তাকালো না, যেন রাফিন নামক কোনো ব্যক্তিকেই সে চেনে না। এই নামের কোনো ব্যক্তির হাত জড়িয়ে ধরে কখনো ভালোবাসার কথাও বলেনি। এই গাড়িটাতে চড়ও বসায়নি সে। আচ্ছা, মানুষগুলো এত অদ্ভুত হয় কি করে? সব কিছু এত সহজে ভুলে যায় কি করে? কই, রাফিন তো পারে না। সে তো প্রতিশোধের নেশায় মত্ত থাকে সব সময়। সবার থেকে প্রতিশোধ নেওয়া বাকি তার। তার চারপাশে এত প্রতিশোধের খেলা কেন? এই প্রতিশোধের দুনিয়া থেকে কেউ তাকে ট্রেনে হিঁচড়ে বের করে আনতে পারবে? কারো কি এমন সাহস আছে? কেউ কি রাফিনের চেহারা দেখে গলে না গিয়ে অদম্য সাহস নিয়ে বলতে পারবে রাফিন খারাপ, ভয়ানক খারাপ? সে এত ভয়ানক জেনেও ভয় না করে তার দিকে তাকিয়ে সত্যিকারের প্রাণ খোলা হাসি হাসতে পারবে? কই, আরও তো পারল না। রাফিনের খারাপ দিকটা দেখেই মুখ বাঁকালো সে, একটুও তো হাসলো না। তবে কি এমন কেউ নেই? এই দুনিয়ায় সব কিছুই কি তবে মিথ্যে, সব বানোয়াট? রাফিনের চোখ দুটো আবারও লাল হয়ে এলো। প্রতিশোধের আগুন আবারও জ্বলে উঠল তার মাথায়। আরুকে শেষ করে দেবার দারুণ নেশা জাগলো তার রন্ধ্রে রন্ধ্রে। এবার কি তবে পাল্টে যাবে সবার জীবনের ছক? ওলট পালট হয়ে যাবে সকলের ভাগ্যরেখা? ফাস্ট ফুড রেস্টুরেন্টে বসে আছে তীর্থ আর রোজা। তীর্থের শ্যামলা কপালে বিন্দু বিন্দু ঘাম। ব্ল্যাক টি শার্টের উপর স্কাই ব্লু চেক শার্ট পরেছে সে। হাতে ব্রাউন বেল্টের ব্র্যান্ডেড ঘড়ি। তীর্থ খুব মনোযোগ দিয়ে বার্গারে কামড় দিল। খানিকটা চিবিয়ে নিয়ে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, বুঝলি রোজা, আমার না হয় এই মিনময়টাকে ঠিক মানুষ বলে মনে হয় না। তীর্থের কথায় ভ্রু কুচকালো রোজা। মানুষ বলে মনে হয় না তো তাকে ছাগল বলে মনে হয় নাকি তোর? তীর্থ বার্গারের আরেকটা কামড় দিয়ে কোল্ড ড্রিঙ্কের বোতলটা খালি করে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলে উঠল, আরে না, সেরকমটা নয়। তাহলে কি বলতে চাস তুই? চিন টিন টাইপ কিছু একটা। নয়তো দেখ না, একটা মানুষ এতটা পারফেক্ট কী করে হতে পারে? রাগ নামক জিনিসগুলো একটা মানুষের প্রধান পরিচয়, বাট ব্যাটা রাগই নয়। তাহলে কেমন ছাতার মানুষ সে বুঝে একটু। তাছাড়া আরেকটা বিষয় খেয়াল করেছিস?
রোজা আবারও ভুরু কুচকালো। কফির কাপে চুমুক দিতে দিতে বলল, কি বিষয়? মিন্ময় বাড়ি থাকলেও কিন্তু তার উপস্থিতি বোঝা যায় না। না থাকে তার গলার কোনো আওয়াজ, আর না থাকে তার কোনো ছায়া। তুই ভাব, একটা মানুষ কতক্ষণ ঘরবন্দি হয়ে থাকতে পারে? এই বেটাই তো করিডোর পর্যন্ত আসে না। তোর কি মনে হয় না সামথিং ইজ ফিসি? তাছাড়া সকল ওভার শান্ত মানুষ একটা দানবীয় রূপ থাকে। আপাতত আমি তো তাই বিশ্বাস করি। তুই দেখে নিস এই বেটা গভীর জলের মাছ। আমার তো একে মানুষই মনে হয় না। অতি ভেজালহীন মানুষের মাঝে হাঁড়ি ভরা ভেজাল থাকে, বুঝলি? রোজা কিছু বলল না, চুপচাপ কফি কাপে চুমুক দিতে লাগলো। কপালটা হালকা কুঁচকে আছে তার। তীর্থের বলা কথাগুলোই মনে মনে আওড়াচ্ছে সে। বার্গারটা শেষ করেই উঠে দাঁড়ালো তীর্থ। ঘন চুলগুলো পিছনে ঠেলতে ঠেলতে বলে উঠল, চল, চিফ সিকিউরিটি অফিসার আজ ছুটি নিয়েছে। পারিবারিক সমস্যা আছে নাকি? আমাকে ফুল টাইম দিতে হবে। তাছাড়া মিনময়ের রুমটাও তো সার্চ করবি তুই। আজকে কিছু না পাওয়া গেলে কালকেই রিজাইন করে দেবো, দুজনই কেটে পড়বো, বুঝলি? রোজা কিছু বলছে না। ওকে দেখে মনে হচ্ছে তীর্থের কোনো কথাই কানে ঢুকছে না তার। তীর্থ কয়েকবার জোরে জোরে ডাকতেই ধ্যান ভাঙল রোজার। ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো সে। বিল মিটিয়ে তীর্থেও দৌড়ে গিয়ে ওর পাশে হাঁটা দিল। মৃন্ময়ের দরজার সামনে দাঁড়িয়ে আছে রোজা। তীর্থের খবর মতে মৃন্ময় এখনো বাড়ির বাইরে। রোজা চারপাশে একবার চোখ বোলালো। কাজের লোকেরা নিজেদের নিজেই নিয়ে ব্যস্ত। রোজার দিকে আপাতত তাকাচ্ছে না কেউ। রোজা দরজাটা একটু আগলা করে ভিতরে ঢুকতেই তাড়াহুড়ো করে দরজায় খিল দিল। বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে এদিক ওদিক তাকালো। কোথাও থেকে শুরু করা যায় সার্চিং মিশন। রোজা মৃন্ময়ের আলমারির দিকে এগিয়ে গেল। হালকা টান দিতেই খুলে গেল প্রতিটা পার্ট। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। আশ্চর্য, আলমারিটা এভাবে খোলা রেখেই চলে গেছে মৃন্ময়। আলমারি ঘেটে মৃন্ময়ের জামা কাপড় ভিন্ন তেমন কিছুই পেল না রোজা। ড্রয়ার, টেবিল সব জায়গায় চেক করলো সে। আশ্চর্যের বিষয় হলো কোনো ড্রয়ারেই তালা বন্ধ নয়। মৃন্ময় কি এতটাই কেয়ারলেস, নাকি পুরোটাই একটি চাল? কথাগুলো ভাবতে ভাবতেই বুকশেলফের পাশে অসম্ভব সুন্দর একটি ফুলের টব চোখে পড়ল তার। টবটা এমনভাবে রাখা হয়েছে যেন এখনই পড়ে যাবে ওটা। রোজা তাড়াহুড়ো করে এগিয়ে গেল। টবটায় হাত দিতেই মুখটা হা হয়ে গেল তার। বুকশেলফটা সরে গিয়ে দেওয়ালের পিছন থেকে পুরো একটা রুমই চোখে পড়ল তার। কি মারাত্মক! রোজার হার্টবিট মিস হয়ে যাচ্ছে বারবার। এসবের মানে কি? রোজা ধীরে পায়ে এগিয়ে গেল রুমের মাঝ বরাবর একটা বড় টেবিলের সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজের মাঝে। রোজা তার নিজের ছবি দেখে অনেকটাই চমকে গেল। ছবিগুলোতে এলিনের বেশে রুমের তালা খুলছে রোজা। কি সাংঘাতিক! তবে কি মৃন্ময় সব জানে? কিন্তু কিভাবে? কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে এলো রোজার। সাথে সাথে বিকট শব্দ কানে এলো তার। চমকে গিয়ে পিছনে তাকাতেই দেখল দেয়ালের আড়ালে ঢাকা দরজাটা অন্য দেয়ালের সাথে মিশে গেছে ইতিমধ্যে। তবে কি ভিতরের ফেসে গেল রোজা? এখন কি হবে তার? নানান দুশ্চিন্তায় মাথাটাই যেন কাজ করা বন্ধ করে দিয়েছে তার। রোজা অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকাতেই মৃন্ময়কে চোখে পড়ল তার। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। গায়ে হোয়াইট টি শার্ট আর 3/4 প্যান্ট, খালি পা। হালকা বাদামি সিল্কের চুলগুলোতে ঢেকে আছে তার কপাল। বাম হাতটা পকেটে ঢোকানো থাকলেও ডান হাতটায় কালো রঙের রিভলভার। চোখ দুটো রাগে লাল। রিভলভারটা দেখি ভয়ে গলা শুকিয়ে এলো রোজার। তবে কি আজই তার শেষ দিন? জীবনটা এখানেই থমকে যাবে তার? টেবিলে ঠেস দিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে রোজা। কপালে বিন্দু বিন্দু ঘাম। রোজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মৃন্ময়। চোখ দুটো লাল আর মুখে জুড়ে আছে রহস্যময় হাসি। রোজার দৃষ্টি মৃন্ময়ের হাতের দিকে।
মিনময়ের ডান হাতে কালো রঙের একটি রিভলভার। হাতে রিভলভারটা নিয়ে খেলতে খেলতে কপালে পড়ে থাকা হালকা ব্রাউন চুলগুলো ক্রমাগত আঙুলে চালাচ্ছে সে। রোজাকে তার হাতের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসি ফুটে উঠল মৃন্ময়ের ঠোঁটে। মিস এলিনা, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট মি? অ্যাকচুয়ালি এটা আপনার বেড লাক। আমার সম্পর্কে যারা ভাবে তারা জাস্ট ভ্যানিস হয়ে যায়, হাওয়া। কথাটা বলে আবারও হাসল মৃন্ময়। টেবিলের উপর উঠে চেয়ারে পা রেখে আরাম করে বসল সে। মধ্য আঙুলে রিভলভারটি আটকিয়ে চরকার মতো ঘোরাতে ঘোরাতে বলে উঠল, প্রথম দিন আপনার অস্থিরতার উল্টো ম্যাগাজিন পড়া দেখেই বুঝতে পেরেছিলাম সামথিং ইজ ফিসি। সেকেন্ড দিন রুম থেকে বেরোনোর আগে বাবার বেডরুমের দরজার সামনে তালার ঝংকারের গুঁড়ো আর ধুলো মাখা পায়ের ছাপ পড়ে থাকতে দেখে বুঝেছিলাম এখানে কিছু একটা চলছে। নিচে নেমে ফ্লোরে এবং সিঁড়িতে জুতোর ধুলো, আর সেই ধুলোই আপনার গাউনের নিচের দিক লেগে থাকতে দেখে ব্যাপারটা একদমই পরিষ্কার হয়ে গেল আমার চোখে। আপনার কি ধারণা সব কিছু এত ইজি? সব কিছু খুবই টাফ, বাট আপনার জন্য ইজি ছিল, বিকজ পুরো ব্যাপারটাকেই আমি আপনাকে ইজি করে দিয়েছিলাম। আই জাস্ট ওয়ান্ট টু নো অ্যাবাউট ইউর মোটিভ। তো কার হয়ে কাজ করেছিলেন আপনি? হোয়াট ইজ ইউর মোটিভ? স্পিক আপ। মৃন্ময়ের ধমকে চমকে উঠল রোজা। ডান হাতের উল্টো পৃষ্ঠায় কপালের ঘামটা মুছে নিয়ে এদিক ওদিক তাকাতে লাগলো সে, কিন্তু পালানোর কোনো পথই চোখে পড়ল না তার। রোজাকে চুপ করে থাকতে দেখে ভুরু কুচকালো মৃন্ময়। রিভলভারটা রোজার কপাল বরাবর তাক করে নিয়ে বলে উঠল, ওকে ফাইন, আপনি যেহেতু বলবেন না, সো গুড বাই মিস এলিনা। কথাটা বলে মুখে চোয়াল শক্ত করে ট্রিগারে আঙুল রাখল মৃন্ময়। তার মুখে এতক্ষণে যে ভয়ানক হাসি ছিল সেই হাসিটাও মিলিয়ে গিয়েছে এবার। হাসিহীন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল মুহূর্তেই। রোজা দ্রুত ভাবার চেষ্টা চালাচ্ছে, কি করে বাঁচা যায়, কি করে শেষ রক্ষাটা কি সে করতে পারবে না এবার? দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ছে রোজা। চোখের মনি ক্রমাগত এপাশ ওপাশ ছুটে চলেছে। পালানোর একটি সুযোগ যদি পাওয়া যায়। মৃন্ময়ের হাতটা ট্রিগারে চাপ দেওয়ার পূর্ব মুহূর্তেই মুখ খুলল রোজা। কার হয়ে কাজ করছিলাম না, আর না আমি আপনার কোনো ক্ষতি করছিলাম। রোজার কথায় দমফাট হাসিতে ভেঙে পড়ল মৃন্ময়। নিজেকে কোনো রকম শান্ত করে বলে উঠল, ও রিয়েলি? আপনি কি আমাকে বোকা মনে করেছেন মিস এলিনা? আমার বাড়িতে চুপি চুপি গোয়েন্দাগিরি করছেন অথচ আমার ক্ষতি করছেন না। স্ট্রেঞ্জ। বিলিভ মি, আমি সত্যিই আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি। আমি তো এসেছি আপনার বাবার সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে। একজন ট্যালেন্টেড অ্যান্ড ফেমাস ব্যক্তি তো এভাবে হারিয়ে যেতে পারে না। আমি ওনার এই বিলুপ্তির কারণটাই খুঁজছি শুধু, আর কিছু না। ট্রাস্ট মি মিস্টার আরিয়ান। রোজার কথায় চোয়াল শক্ত হয়ে এলো মৃন্ময়ের। ফর্সা মুখে রাগের লাল লালিমাও স্পষ্ট হয়ে উঠল। তার সাথে স্পষ্ট হয়ে উঠল মৃন্ময়ের প্রতি রোজার ভয়। ভুল কিছু বলে ফেলেনি তো সে? ডান হাতে নাকের উপরের ঘামটুকু মুছে নিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল রোজা। গলাটা শুকিয়ে কাঠ, চোখ দুটো ভয়ে অস্থির। ভয় মাখা চোখেই একরাশ সাহস শুকিয়ে মৃন্ময়ের চোখের দিকে তাকালো সে। প্রায় সাথে সাথেই ডান হাতটা চেপে ধরে বুকের রিভলভার ঠেকিয়ে দাঁতের দাঁত চেপে বলে উঠল মৃন্ময়, ভুল, অনেক বড় ভুল করে ফেলেছেন মিস এলিনা। আমরা এই গোয়েন্দা গোয়েন্দা খেলাটা আমাকে নিয়ে হলেও বেঁচে যেতেন আপনি, তবে বাবাকে নিয়ে নো নো। এবার তো আপনার বেঁচে যাওয়াটা বড্ড মুশকিল হয়ে পড়লো মিস এলিনা। এটুকু বলতেই হঠাৎ থেমে গেল মৃন্ময়। কপালে হালকা ভাঁজ ফেলে এক দৃষ্টিতে রোজার ডান হাতের দিকে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাতের বাঁধনটা হালকা হয়ে এলো তার। চোখে মুখে বিস্ময় ভাবটা ফুটে উঠল প্রবলভাবে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে রোজার চোখে চোখ রেখে বলে উঠল, মিস রোজা। তা শুনি চমকে উঠল রোজা। চোখ দুটোতে রাজ্যের প্রশ্ন নিয়ে
অবাক চোখে মিনময়ের দিকে তাকালো সে। এলিনাই যে রোজা, সে কথাটা কিভাবে জানলো মিনময়? কিভাবে? রোজার হাজারো প্রশ্নের ইতি টেনে বিস্মিত কণ্ঠে বলে উঠল মৃন্ময়। আপনি মিস রোজা? মিনময়ের এই প্রশ্নের জবাবে কি উত্তর দেওয়া যেতে পারে জানা নেই রোজার। সে কি সরাসরি বলে দেবে হ্যাঁ আমি রোজা, নাকি বলবে না? তার এই দুনামানা প্রশ্নের মাঝপথে চোখের চশমাটা টেনে খুলে দিল মৃন্ময়। তার সাথে খুলে দিল লাগানো জোড়া দুটো ভ্রু। মৃন্ময় বুঝতে পেরে গেছে কিছুক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বাম হাতে আলগা চুলের বহরটাও খুলে আনলো সে। সাথে সাথে লম্বা চুলে ছুঁয়ে গেল পুরো পিঠ। মৃন্ময় দুপা পিছিয়ে গেল। হাতের বন্দুকটা দেওয়ালে ছুঁড়ে ফেলে নলটা ভেঙে ফেলল সে। রোজার মুখ থেকে চোখ সরিয়ে চেয়ারে মাথা নিচু করে বসল। চোখ মুখের রংটাও পাল্টে গেল ধীরে ধীরে। রোজা মাথা তুলে মৃন্ময়কে এক নজর দেখেই চোখে লাগালো লেন্সগুলো খুলে ফেলল। ধীর পায়ে মৃন্ময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, আমি সত্যি আপনার কোনো ক্ষতি করতে আসিনি মিস্টার আরিয়ান। আমি শুধু আপনার বাবার হঠাৎ হারিয়ে যাওয়ার কারণটাই খুঁজছিলাম জাস্ট। মিডিয়া থেকে একজন মানুষকে এভাবে মিশিয়ে ফেলার পেছনে কাদের হাত আছে তাই আমি জানতে চাই। আপনার ক্ষতি করার ইচ্ছে কোনো কালই ছিল না, না এখন আছে। প্লিজ ট্রাস্ট মি। রোজার কথায় মাথা তুলে তাকালো মৃন্ময়। চোখ দুটো দিয়ে যেন রক্ত ঝরছে তার। মৃন্ময়ের চোখ দুটো দেখে ভয় পেয়ে গেলেও নিজেকে শান্ত করল রোজা। এক বুক সাহস নিয়ে বলে উঠল, আপনি ওনার ছেলে হয়ে ওনার হারিয়ে যাওয়ার কারণটা জানতে চান না? আমার তো ধারণা আপনি অলরেডি জানেন। কোথায় আপনার বাবা, কী তার ইতিহাস। আপনি একজন ইন্টেলিজেন্ট পারসন, সেই সাথে যথেষ্ট সামর্থ্যবান। তাহলে আপনি আপনার বাবার জন্য কিছু করলেন না কেন মিস্টার হিরো? হোয়াই? এতক্ষণ এক দৃষ্টিতে রোজার দিকেই তাকিয়েছিল মৃন্ময়। হয়তো চোখের ভাষা বোঝার চেষ্টা করছিল। রোজা চুপ করে গেলে আবারও মাথা নিচু করল সে। মৃদু কণ্ঠে বলে উঠল, আমি জানি না বাবা কোথায় আছে। 14 বছর আগে বাবা যেদিন বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেদিন আমি ক্যারাটে ক্লাসে ছিলাম। দেখা হয়নি, ফোনে শুধু বলেছিল উনি চলে আসবেন, খুব জলদি চলে আসবেন। এরপর কেটে গেল 1 সপ্তাহ। বাবা ফিরলেন না। শুধু ফিরলেন না তা নয়, ওনার সাথে সব যোগাযোগই বন্ধ হয়ে গেল। প্রথমে মাথা না ঘামালেও পরে বুঝতে পারলাম কিছু একটা হচ্ছে, কিন্তু সেই কিছু একটা যে কী তা বুঝতে পারিনি তখন। বাবার সাথে যোগাযোগ বন্ধ হওয়ার 1 মাস পরে মা এখানে সেখানে খোঁজ নিতে লাগলেন, কিন্তু কেউ সাহায্য করেনি সেই দিন। বাবা কোথায় গিয়েছিলেন সেটাও বলেনি আমাদের, এমনকি বাবাকেও না। আমার ছোট মাথায় তখন অনেক এলোমেলো প্রশ্ন করে বেড়াচ্ছিল, কিন্তু উত্তরগুলো ছিল না। বাবা হঠাৎ কোথায় গেলেন, কেন গেলেন, এসব কিছু মা কখনো সরাসরি বলেনি আমায়। বাবাকে হারিয়ে ফেলার 4 মাসের মাথায় বদলে যেতে থাকে মা। অল্পতেই রেগে যেতেন, আমার সাথে কথা বলতে বিরক্ত হতেন, সবসময় বলতেন বাবা ফিরবে, বাবা ফিরবে। কিন্তু তখন থেকে রহিম চাচার সাথেই থাকতে শুরু করি আমি। অবশেষে 2008 সালে বাবার হারিয়ে যাওয়ার দিনটিতেই মারা গেলেন মা। আমি আরেকবারের মতো এতিম হয়ে গেলাম। দুনিয়াটা কতটা কঠিন সেদিন থেকে বুঝতে শুরু করলাম আমি। টাকা পয়সার অভাব না থাকলেও টিকে থাকার যুদ্ধ করতে হয়েছে আমার। নিজেকে একদল লোভী আর স্বার্থপরদের ফিরে নিজেকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টায় বাবাকে নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠেনি আমার। এরপর যখন বড় হলাম, সবটা সামলাতে শিখে গেলাম। তখন খুঁজতে চেষ্টা করেছিলাম, কিন্তু হাজারো রহস্যের ভেড়াজাল এখনও খুলতে পারিনি আমি। বাবা বাড়ি থেকে যাওয়ার দিন সায়াম চাং নামের একজন লোকের সাথে দেখা করেছিলেন উনি। আমার ধারণা লোকটি তার সাথেই ছিল। লোকটি একজন আদিবাসী ছিল, সিলেটের চা বাগানে কাজ করতো লোকটি। আমি গিয়েছিলাম সেখানে, কিন্তু ততদিন লোকটি সম্পর্কে সব ইনফরমেশনই হারিয়ে গিয়েছিল। চা বাগানের মালিকও চেঞ্জ হয়ে গিয়েছিল। চেঞ্জ হওয়ারই কথা, প্রায় 14 বছর আগে স্টাফ ছিল লোকটি। বাবা কোথায় গিয়েছিল এটা জানতে পারলে হয়তো কিছু। মৃন্ময়কে মাঝপথে থামিয়ে দিয়েই কথা বলে উঠল রোজা। বান্দরবান? আপনার বাবা বান্দরবান গিয়েছিলেন?
মিস্টার হিরো? রোজার কথায় অবাক চোখে তাকালো মৃন্ময়। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কি করে জানলেন মিস রোজা? আপনার বাবার একটা চিঠি পেয়েছিলাম আমি। আমার যতটুকু মনে হয় চিঠিটা আপনার বাবার শেষ চিঠি ছিল। আই মিন যাওয়ার আগের চিঠি। রোজার কথায় ভ্রু কুচকালো মৃন্ময়। চিন্তিত গলায় বলল, কই আমি বা মা তো ওই চিঠির কথা জানতাম না। উনি বান্দরবন যাচ্ছেন এই কথা লেখা আছে বুঝি সেখানে? রোজা খানিক ভাবল, তারপর বলল, না, সরাসরি লেখা নেই, তবে উনি ওখানে বান্দরবানের টিকিট নিয়ে কিছু একটা লিখেছিলেন। চিঠির লেখাগুলো পুরনো হয় অনেকটাই লেপ্টে গেছে, তবে আমার বিশ্বাস উনি বান্দরবানই গিয়েছেন। মৃন্ময় রোজার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মুখ দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। পাশের টেবিলের ড্রয়ার থেকে রিভলভার বের করে খুবই স্বাভাবিকভাবে রোজার দিকে তাক করল। ডান হাতে কপালের চুলগুলো ঠেলে দিয়ে একটা ঢোক গিলে বুক ভরে শ্বাস নিল মৃন্ময়। কিছুক্ষণ চোখ নামিয়ে রেখে চট করে রোজার চোখের দিকে তাকালো। হয়তো শক্তি সঞ্চয় করছিল, নিজের অনুভূতিগুলোর বিপক্ষে লড়াই করার শক্তি। রোজা অবাক চোখে তাকিয়ে আছে। মৃন্ময়কে আবারও অ্যাগ্রেসিভ হয়ে পড়তে দেখে চরম রকম বিস্মিত সে। রোজা মেনেই নিয়েছিল মৃন্ময় হয়তো তাকে ছেড়ে দেবে, কিন্তু এ কি? এই ছেলে ক্ষণে ক্ষণে এভাবে রূপ পাল্টায় কেন? কি চাই ও? সত্যিই কি মেরে ফেলতে চাই রোজাকে? যদি মারারই ছিল তাহলে এতক্ষণ এমন আচরণের কারণটাই বা কি? রোজার হাজারো প্রশ্নের উত্তরে শক্ত কণ্ঠে জবাব দিল মৃন্ময়, আপনার কাজ শেষ মিস রোজা, গেট রেডি ফর। মৃন্ময়ের কথায় অবিশ্বাসের স্বরে বলে উঠল রোজা, আপনি আপনি আমায় সত্যিই মেরে ফেলবেন? আমায় সত্যি? মৃন্ময় কিছু বলল না, শুধুমাত্র রিভলভারটা আরও কাছে এনে ধরল, যার অর্থ হ্যাঁ সত্যিই। রোজা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তাহলে তখন মেরে দিলেন না কেন? নিশ্চুপ মৃন্ময় এবার নড়ে চড়ে দাঁড়ালো। টেবিল থেকে একটা রিমোট নিয়ে বাটন চাপতেই দেয়ালে লাগানো টিভি স্ক্রিনে ভেসে উঠল রোজার চেহারা। রোজা কিছুটা খেয়াল করতেই বুঝতে পারল জায়গাটা মিস্টার আরিয়ার বেডরুম। তার মানে আপনি খুব বোকা মিস রোজা। আপনি এই বাড়িতে কখন কি করছেন সবই জানা ছিল আমার। আপনার বন্ধু মিস্টার তীর্থ অ্যাসাইনমেন্ট সিকিউরিটির জব করছে, রাইট? মিস রোজা প্রতিপক্ষকে এতটা দুর্বল ভাবতে নেই, কিন্তু এই ফুলটা আপনি করেছেন। বাবার ঘরে ইভেন প্রতি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। অ্যান্ড ফর ইউ কাইন্ড ইনফরমেশান, বাড়ির সিসিটিভি ফুটেজগুলো শুধু কন্ট্রোল রুম নয়, আমার এই সিক্রেট রুম থেকেও দেখা যায়। এনিওয়ে, আমি কোথায় ফ্লো হারিয়ে ফেলেছি। তো যা বলছিলাম, আপনি যে বাবার রুম থেকে একটা কাগজ পেয়েছেন তা আমিও জানতাম, কিন্তু এটা জানতাম না কাগজটাতে অ্যাকচুয়ালি কী লেখা আছে। আমি আপনাকে সরাসরি জিজ্ঞেস করলে আপনি চিঠির কথাটা বলতেন না, তাই এমন নাটক করলেন? নাটক কোথায় করলাম মিস রোজা? আমি তো জাস্ট ঠান্ডা মাথায় আপনাকে প্রশ্ন করলাম, যার উত্তর খুব ইজিলি দিয়ে দিলেন আপনি। আমি তো জোর করিনি। রোজার নিজের মাথাটায় ইট দিয়ে মেরে দুভাগ করে দিতে ইচ্ছে করছে। সে এতটা ফলিস কি করে হতে পারে? রোজার ভাবনার মাঝে আবারও বলল মৃন্ময়, কাগজটা সম্পর্কে ইনফরমেশন নেওয়া শেষ হয়েছে আমার, সেই সাথে শেষ হয়েছে আপনার লাইফ টাইমও। আই এম সরি মিস রোজা, বাট আমার কাছে আর কোনো অপশান নেই। আমি আপনাকে বিশ্বাস করি না, ইভেন কাউকে বিশ্বাস করি না। আপনি এমনটা করতে পারেন না। আমি আপনাকে হেল্প করেছি, আপনার আমার প্রতি থ্যাঙ্কফুল থাকা উচিত। মৃন্ময় ব্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। থ্যাঙ্কফুল? রিয়েলি? সরি মিস রোজা, আমি থ্যাঙ্কফুল থাকতে পারছি না, কেননা আপনার ইনফরমেশনটা ভুল। বাবার সঙ্গে বান্দরবন যায়নি। রোজা অবাক চোখে তাকালো, বিস্মিত কণ্ঠে বলল, তাহলে মিস্টার আরিয়ান কোথায় গিয়েছিলেন? মৃন্ময় হাসল, ট্রিগারে আঙুল রেখে শীতল গলায় বলে উঠল, সেটা না হয় না জানাই থেকে যাক আপনার।
রোজা আর ভাবতে পারছে না। বিপদের সময় ব্রেনের সেলসগুলো যেন অদ্ভুতভাবেই কর্মহীন হয়ে পড়ে, কোনো আইডিয়াই থাকে না মাথায়। মৃন্ময় রিভলভার রিলোড করলো, সাথে সাথেই চোখ দুটো বন্ধ করে নিল রোজা। টিগার টিপে দেওয়ার 1 সেকেন্ড আগেই চিৎকার করে বলে উঠল রোজা, 1 মিনিট, 1 মিনিট। মৃন্ময় ভুরু কোচকাল, টিগার থেকে হাত সরিয়ে নিয়ে প্রশ্নমাখা চোখে রোজার মুখের দিকে তাকালো। রোজা চোখ পিট পিট করে বলে উঠল, আমার কাছে আপনার বাবার চিঠি আছে, আপনি সেটা থেকে কোনো না কোনো ইনফরমেশন পেতে পারেন। লাস্ট চিঠি কিছু একটা সাইন তো নিশ্চয়ই রেখেছিলেন, যা আমার চোখে পড়ছে না, সেটা হয়তো আপনার চোখে পড়ে যাবে। জাস্ট থিঙ্ক। মৃন্ময় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় সেই চিঠি? আছে, চিঠি আছে, বাট চিঠিটা এমনি দিব না আমি। চিঠির পরিবর্তে আমার জীবনের সিকিউরিটি দিতে হবে আপনাকে। মৃন্ময় চোখ শুরু হয়ে এলো মুহূর্তেই। চাপা রাগী গলায় বলে উঠল, আর ইউ ট্রাইং টু প্লে উইথ মি? আপনি চিঠির দোহাই দিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন, যেন পরবর্তীতে এসব নিউজ খবরের পাতায় পাতায় ছাপাতে পারেন। নো নো, আপনি আমায় ভুল বুঝছেন মিস্টার মৃন্ময়। আমি খবর ছড়াবো না। তাছাড়া জীবন বাঁচানোটা যেখানে ফরজ, সেখানে এতটুকু দোহাই তো আমি দিতেই পারি। কোনো ইনফরমেশন না পেলেও আপনার বাবার শেষ চিহ্ন হিসাবে চিঠিটা আপনার কাছে রাখা উচিত নয় কি? আপনি আমায় কনভিন্স করার চেষ্টা করছেন মিস রোজা। রোজা দাঁত বের করে হাসল, একটা ঢোক গিলিয়ে নম্র গলায় মাথা দুলিয়ে বলে উঠল, অনেকটাই। তবে কথাগুলো কিন্তু সত্য, একবার ভেবে দেখুন। মৃন্ময় রিভলভার পকেটে রেখে হাত ঝাড়ল। ওকে ফাইন, আমি কনভিন্স হলাম, এবার চিঠিটা দিন। এইভাবে কিভাবে? আগে প্রমিস করুন চিঠির বদলে আমার জীবন। ডিল ফাইনাল, তারপর? মৃন্ময় মৃদু হাসল। ওকে, বাট আমার কোনো নিউজ লিক হলে, আপনার ভাই তো ধানমন্ডি স্কুলে পড়ে তাই না? জাতীয় সংসদের দক্ষিণ পাশে তোর স্কুল, ঠিক বললাম? রোজা ঢোক গিলে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল, হবে না, আই মিন কোনো নিউজ লিক হবে না। ওকে, তাহলে এবার চিঠিটা দিন। আবারও হাসল রোজা, মুখ কাচুমাচু করে বলে উঠল, চিঠি তো বাসায়, আমাকে যেতে দিন, আমি এনে দিই। মৃন্ময় কপাল কুঁচকে তাকালো, এক রাশ বিরক্তি নিয়ে বলে উঠল, আমাকে পাগল মনে হয় আপনার? আমি আপনাকে ছেড়ে দিই আর আপনি চিঠি না দিয়ে পালিয়ে যান? আমি পালাবো না, সত্যি। মৃন্ময় কিছুক্ষণ রোজার চোখের দিকে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলে উঠল, ওকে ফাইন, যান। আপনাকে 2 ঘন্টা সময় দিচ্ছি। এই 2 ঘন্টার মধ্যে চিঠি নিয়ে আমার কাছে না পৌঁছালে? রোজা ভয়ে ভয়ে বলে উঠল, না পৌঁছালে? মৃন্ময় হাসল, হাসি মাখা মুখেই বলে উঠল, আমার ফ্রেন্ড তীর্থ কিন্তু এখনও কন্ট্রোল রুমে আছে মিস রোজা। কন্ট্রোল রুমের নেটওয়ার্ক এখন থেকে 2 ঘন্টার জন্য জ্যাম থাকবে, অর্থাৎ আগামী 2 ঘন্টা তীর্থের সাথে কোনো রকম যোগাযোগ সম্ভব হবে না আপনার। আর এই 2 ঘন্টার মধ্যে আপনি না ফিরলে নেটওয়ার্ক অন হয়ে যাবে, ঠিক। বাট আপনার বন্ধু হয়তো যোগাযোগের অবস্থায় থাকবে না। আই থিঙ্ক ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, রাইট? রোজা একটা দীর্ঘশ্বাস ফেলল। এই মৃন্ময়ের মাথায় এত কূটনীতি আসে কোথা থেকে? কিসের সিঙ্গার? এই লোকটার মাফিয়া হওয়া উচিত ছিল। ডিসগাস্টিং।